আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম। প্রায় ৮-১০ দিন তো হবেই কাছাকাছি। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে মানে আমাদের যেই কনটেন্টটা ভিডিও কনটেন্টটা তৈরি করব সেগুলো আসলে এক্স্যাক্টলি যে মার্কেট ওরিয়েন্টেড এবং কোনো শেয়ারের অ্যানালাইসিস ঠিক তা না। আসলে আমি যেভাবে শেয়ার বিজনেসটা করি এবং যেই জিনিসটাকে আমি প্রিফার করি যে এভাবে বিজনেসটা করলে জিনিসটা অনেক বেটার হয়, সেই পদ্ধতিটারই একটু আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথমে একটু ডিসক্লেমার অংশটুকু একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে স্টক মার্কেট প্রচন্ড ঝুঁকিপূর্ণ। বুঝে শুনে এবং একদম যথেষ্ট পরিমাণে জ্ঞান নিয়ে আসলে এই ব্যবসাটা করা উচিত। আদারওয়াইজ শেয়ার মার্কেট থেকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার এই কন্টেন্টটি প্রপারলি একদম এডুকেশনাল পারপাস একটা কন্টেন্ট, এবং এই কন্টেন্টটাকে আমি বেশ কিছু জিনিস একটু বোঝানোর চেষ্টা করব। সেই জিনিসগুলো একটু বোঝার জন্য সবাইকে অনুরোধ করব। প্রথমেই আমরা একটু দেখে নিই ডিএসসি এক্স মার্কেটটা এক্স্যাক্টলি কি অবস্থায় আছে, কেমন আছে। মার্কেটটা যেই জায়গাটুকু আমরা ধরেছিলাম ৫,৭২৮ আমাদের একটা সাপোর্ট পয়েন্ট ছিল, সেখান থেকে বেশ খানিকটা নেমে যে এসেছিল, কিন্তু খুবই ভালো। পরে একটি ডাইনামিক সাপোর্ট এসে সাপোর্ট নেয় এবং ৫,০০০ ৫৫০-৬০০ দিক থেকে সে সুন্দর একটা সাপোর্ট নিয়ে আবার একটু উঠে যায়। উঠে যাওয়ার পরে পরপর ৪টা ক্যান্ডেল আসে এবং ক্যান্ডেলটার পরে লাস্টে একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করে সেই সাপোর্ট লাইনে। তার মানে ৫,৭০৪ এই সাপোর্ট লাইনটাকে সে বারবার অনার করার চেষ্টা করছে। ভলিউম খুব বেশি না, আবার খুব কমও না, মাঝারি লেভেলের ভলিউম। ইন্ডিকেটর গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি যে জিনিসটা খেয়াল করলাম, 50 আরএসআই পয়েন্টটাকে সে বারবার অনার করছে। সে নেমে আসার সময় 50 আরএসআই বাধা পেয়ে সে উপরে ওঠার চেষ্টা করলো, এখনো 50 আরএসআই কে সে অনার করছে, তার নিচে নামেনি। ঠিক সেম টু সেম মানি ফ্লোর কথা যদি চিন্তা করেন, মানি ফ্লো উপরে ওঠার জন্য সে তৈরি হচ্ছে। ম্যাকডি এখনো গ্রিন মানে রেড সিগন্যাল দিচ্ছে, বাট অবভিয়াসলি আমাদের স্টকাস্টিকটার পজিটিভিটিটা আর একটা দুটো দিনের মধ্যে মুভমেন্টটা চলে আসার কথা। তো সব দিক থেকে বিবেচনা করলে কালকের মার্কেট আমাদের কেমন হতে পারে বা কি হতে পারে, সেটার জন্য আসলে একটু উইকলি ক্যান্ডেল, যে জিনিসটা আমি বলেছি বারবার, যে আমাদের মার্কেটটাকে মানে যদি আমরা প্রপারলি ইন্ডিকেট করতে চাই তাহলে আসলে উইকলি ক্যান্ডেলটাই সবচেয়ে বেস্ট পলিসি, যে এই পদ্ধতিটাতে যদি ফলো করতে চান সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট। সো ইচিমকোটা যদি দেখেন, স্টিল সে ক্লাউড মানে ডার্ক ক্লাউডটাকে সরে গেছে এবং মাঝখানে স্টিল একটা গ্যাপ পজিশন আছে, যেই পজিশনটার থেকে মার্কেটটা একটু হলেও আপ হওয়ার পসিবিলিটি থাকছে। বাকি যে জিনিসটা আছে সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের গত সপ্তাহের যে ক্যান্ডেলটার পরে একটা গত সপ্তাহের আগের সপ্তাহে যে ক্যান্ডেলটা এসেছিল সেটা আমাদেরকে আশার আলো দিচ্ছিল যে আমরা খুব সামনে উপরের দিকে যাচ্ছি, কিন্তু গত সপ্তাহের ক্যান্ডেলটার ফরমেশন কিন্তু খুব একটা সুবিধার দেখাচ্ছে না। সো স্টিল গতবারের তুলনায় যদি গত সপ্তাহের মতো যদি মার্কেট বিহেভ করে, সেই ক্ষেত্রে আসলে আমরা আবার এটাকে নিচে নেমে যেতে দেখতে পারি। তাহলে কতটুকু দেখতে পারি, সেই জায়গাটা আপাতত ৫,৫৬০, এই বটম লেভেলের মধ্যে থেকে সে মার্কেটটা রিয়্যাক্ট করবে, বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হবে এবং উপরে উঠে যাবে, এটা আমার মনে হচ্ছে সবকিছু বিবেচনায় যদি আমি রাখি। আর যদি একটু বেশি আশাবাদী বা অপটিমিস্টিক ওয়েতে বলতে চাই, তাহলে হয়তো কাল পরশুর মধ্যেই মার্কেটটা মুভ করে উপরের দিকে আসবে। ইন্ডিভিজুয়াল স্টক, বেশ কিছু ইন্ডিভিজুয়াল স্টক আছে যারা প্রফিট দিচ্ছে এবং এই খারাপ মার্কেটের মধ্যেও প্রফিট দিচ্ছে। সেগুলোরই ছোট্ট একটা উদাহরণ হিসাবে আমি আনার চেষ্টা করব আমার কিছু পার্সোনাল ট্রেড, যেই জিনিসটা আমি আপনাদেরকে বলছি। প্রথমেই বলে নেই, এই ট্রেড যেই ট্রেডগুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই ট্রেডগুলোর ডে এবং টাইম সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেখানোর পরে আপনারা যে জিনিসটাকে একটু ফোকাস করার চেষ্টা করবেন সেটা হচ্ছে, এটা কিন্তু কখনোই আপনাদেরকে বাই বা সেল কোনো সাজেশন না। আমি এক্স্যাক্টলি এভাবে প্রফিটটা করে বা আমি এভাবে ব্যবসাটা করে আমি উপকৃত হয়েছি, সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করা। কেউ যদি পরবর্তীতে নিজেদের মতো করে এভাবে ব্যবসাটাকে সাজিয়ে নিতে পারেন, স্টকগুলো চুজ করতে পারেন, পারফেক্ট জায়গায় কিনতে পারেন, তাহলেই আপনারা খুব সুন্দর একটা প্রফিট টেক করবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা একটু আমাদের স্ক্রিনশটগুলোতে একটু ফেরত যাই।
একটু খেয়াল করে দেখেন, আমি প্রথমে যে শেয়ারটার কথা বলেছিলাম এবং বিগত বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে আমি এই শেয়ারটা নিয়ে বেশ অনেকদিন কথাও বলেছি। সো যারা খেয়াল করেছেন তো গুড, যারা করেননি সো এখন একটু দেখে নেন। 27শে মে আমি এই শেয়ারটাকে কিনেছি একদম অলমোস্ট বটম প্রাইসের দিকে, যেই জায়গাটায় চলে আসে 105 টাকা। একটু খেয়াল করেন 27শে মে। সো অবভিয়াসলি আমার এখানে নাম, অ্যাড্রেস এবং যেগুলো ক্রেডেনশিয়াল সেগুলো ডেকে রেখেছি যেন ওটা ফার্দার ইসের জন্য। সো পরবর্তীতে আমরা যখন এটা সেল করলাম, সেলের তারিখটা খেয়াল করেন 4 সেপ্টেম্বর, তার মানে 2টা দিন আগে আমি এটা সেল করেছি। সেই সেলটা দেখেন বিএসসি সেল, এক্স্যাক্টলি 144 টাকা। তার মানে আমি কিনেছিলাম 5 টাকায় এবং বিক্রি করলাম 44 টাকায়। তার মানে মাঝখানে আমার এখান থেকে অলমোস্ট প্রফিট হয়ে গেল কত পার্সেন্ট? প্রায় আপনি খেয়াল করে দেখেন 30%-এর উপরে, প্রায় 35 বা কাছাকাছি 30-32%-এর মতো। আমার এখানে 5 টাকা আর 42 টাকা। সো আপনারা ক্যালকুলেশনটা মিলিয়ে নেবেন। তো এই যে আমি এইভাবে কিনলাম, মাঝখানে আমার দিন গেল কত? 2 মাস সামথিং, যেহেতু 27শে মে, তার মানে 2 মাস 7 দিন 10 দিন কাছাকাছি। সো 2টা মাস যদি আপনি একটা শেয়ারকে হোল্ড করতে পারেন, তাহলে সেই শেয়ারটা থেকে আপনি যদি 30% প্রফিট গেইন করতে পারেন, সো হোয়াই নট? তার মানে আপনাকে চুজ করতে হবে শেয়ারটা বটম থেকে উপরে ওঠার ঠিক মোমেন্টটাতে যদি আপনি ধরতে পারেন এবং ওই জায়গাটাতে যদি আপনি শেয়ারটা ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিটটা টেক করতে পারেন। আমি বারবার আমার বিভিন্ন ভিডিও কন্টেন্টে বলার চেষ্টা করি যে আমরা ব্যাংকে সুদ কেন খাবো, ইন্টারেস্ট আমাদেরকে কেন নিতে হবে? আপনি বছর শেষে যদি 12% 15%-এর জন্য ইন্টারেস্ট, যেটা আবার ধর্মীয় ভাবেও নিষেধ, সেই জিনিসটার প্রতি আপনি ইন্টারেস্টেড হন, অনেকে ইন্টারেস্টেড হয়, লাখ টাকায় 15,000 টাকা বছর শেষে নিরিবিলি পাচ্ছে, সেখানে আপনি যদি সারা বছরে এরকম ন্যূনতম আপনি র্যালি না পান, অনেক বড় 100% 200% শেয়ার প্রফিট করতে না পারেন, এরকম ছোট ছোট 30-20-25% যদি আপনি প্রফিট রেগুলার বেসিসে করতে পারেন সারা বছর ছোট ছোট অপশনে, তাহলে কিন্তু আরামসে আপনার অনেক অনেক বেশি মুনাফা আসে কম্পারেটিভলি আপনার ব্যাংকের থেকে। সো কেন না, এই যেভাবেই আমি আসলে চিন্তা করি। আরেকটা জিনিস আমি চিন্তা করি, সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে সাবমেরিন কেবলের কথা বলেছি বিকজ এটা ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং একটা শেয়ার। আপনারা চেক করে দেখবেন, ওখানে মোস্ট অফ দ্য শেয়ারস হচ্ছে গভর্নমেন্ট হোল্ডিংস এবং ওখানে কিছু ফরেন ইনভেস্টও আছে, প্লাস পাবলিকের হোল্ডিংসটা কম্পারেটিভলি অনেক কম, ইনস্টিটিউট বাইং আছে। সো সবকিছু মিলিয়ে ইটস এ ভেরি গুড স্টেবল একটা কোম্পানি, যেই কোম্পানিতে আপনি চোখ বন্ধ করে না, সবকিছু ক্যালকুলেট করে খুব সুন্দর করে আপনি এখানে সারা বছর ইনভেস্ট করতে পারেন। এখন একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, তাহলে কি ভাইয়া এখান থেকে দামটা কমে যাবে? অবশ্যই না। এই শেয়ারটার আসলে 144 টাকাও কোনো প্রাইস না, এই প্রাইসটা অনেক দূর বাড়বে, অনেক দূর মানে অনেক দূর। তাহলে কথা হচ্ছে, তাহলে আমি বিক্রি করলাম কেন? বিকজ এখান থেকে টানা বাড়তেই থাকবে তা তো না, ছোট্ট একটা কারেকশন করবে, তারপরে আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, এই যে হায়ার হাই করে করে সে 1-2 করে এক একটা স্টেপ পার করবে, সেই জায়গাগুলোতে আমি কাজ করেছি। আমার এই শেয়ারটা বেশ বড় একটা বাল্ক অ্যামাউন্টে কেনা ছিল, আমি বেশ কিছু শেয়ার এখানে বিক্রি করে দিয়েছি, এখনো আমার হোল্ডিং এ যথেষ্ট পরিমাণে শেয়ার আছে। যে প্রফিটটা পেয়েছি সেই প্রফিট লেভেলটাকে আমি ধরে রেখেছি, যেটাকে আমি সিপ করব, দ্যাট মিনস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ আবার আমি বিএসসি কিনবো, আর একটু দাম কমে যদি আসে তাহলে, বা যদি দাম না কমতে থাকে সো বাড়তে থাকুক, বাড়তে বাড়তে যেখানে যে কমবে সেই জায়গাটায় আমি আবার ওই মুনাফার পোর্শনটুকু আমি ওখানে অ্যাড করব, যেন আবার 6 মান্থ বা 3 মান্থসের জন্য আমি একটা প্রফিট টেক করতে পারি। এটা তো গেল একটা খুব ভেরি ফান্ডামেন্টাল একটা স্ট্রং একটা শেয়ারের কথা বলে। তাই বলে কি সবসময় ফান্ডামেন্টাল কিনলেই হবে? না, কিছু কিছু ক্ষেত্রে আহ আমি পার্সোনালি যেটা প্রিফার করি, এবং অবভিয়াসলি আমি এটা আমার পোর্টফোলিও এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি মেনটেন করতে পারি বলে আমি এটা করি, কিন্তু আসলে সবার ক্ষেত্রে এটা সম্ভব না। সো এরকম ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টালি ভেরি ভেরি উইক কিছু শেয়ার আছে, সেখান থেকেও প্রফিট করা যায়। তাহলে একটু দেখি ওরকম একটা শেয়ারের কথা, খান ব্রাদার্স। খান ব্রাদার্সটাও আমি এক্স্যাক্টলি কিনেছিলাম কবে? একটু খেয়াল করে দেখেন, 8ই আগস্ট, তার মানে এই মাসেরই, গত মাসেরই মাসখানেক হবে সামথিং, একটু বেশি বা কম এরকম একটা সময়, 105 টাকা করে।
তো খান ব্রাদার্স এর ব্যাপারটা কি, যেহেতু ফান্ডামেন্টালি ভেরি উইক, এটা কিন্তু লং টার্ম হোল্ড করার বিষয় না। বাট আমি এটা দেখলাম এটা কমতে কমতে বেশ ভালো একটা বটম লেভেলে আমি পেয়ে গেলাম। সো সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছিল অ্যাজ পার মাই পোর্টফোলিও ছোট একটা অংশ আমি এখানে ইনভেস্ট করতে পারি। তো এখান থেকে ছোট্ট একটা প্রফিট যদি অল্প কয়েকদিনে পাওয়া যায়, খারাপ কি। তো এটাকে আমি সেল করে দিলাম এক্স্যাক্টলি, একটু খেয়াল করে দেখেন, খান ব্রাদার্স আমি সেল করলাম 5ই সেপ্টেম্বর। তার মানে 8ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর, পুরো 1 মাসও হয়নি, কিছুটা কম সময় গেছে। সো এই লেভেলটাতে আমি চেক করলাম 129 টাকা 30 পয়সায়। 129 টাকায় যখন আমি এটাকে সেল করে দিলাম, 5 টাকার শেয়ারটা, তার মানে এখানে কিন্তু অলমোস্ট 24 টাকা। তার মানে 105 টাকায় 24 টাকা, আর ওখানে 105 টাকায় 38 টাকা। তার মানে ওখানে প্রায় 30%-এর উপরে, এখানে প্রায় 20%-এর উপরে। এই যে প্রফিট লেভেলগুলো আপনারা যেই জিনিসটার কথা বললাম, এই জিনিসটা শুধুমাত্র সম্ভব হয়েছে যদি কিনা আপনি পারফেক্টলি শেয়ারটার বাই প্রাইস এবং ফেয়ার প্রাইস ক্যালকুলেশনটা ঠিক মতো বুঝতে পারেন এবং করতে পারেন। আপনারা আমার পিছনের ভিডিওগুলো একটু খেয়াল করে দেখবেন, সবগুলো ভিডিওর জাস্ট আজকে একটা হঠাৎ করে মনে হলো যে আমার অডিয়েন্সের সাথে আমি একটু শেয়ার করি যে আমি বিজনেসটা আসলে কিভাবে রান করার চেষ্টা করি। এই দেখেন সাবমেরিন কেবলটা, এখান থেকে সে অনেকটা উপরে তার একটা ফ্লোর প্রাইস ছিল অ্যাপ্রক্স 218 টাকা 19 টাকার মতো এক্স্যাক্টলি। সো 220 টাকার সামথিং। সো কারেকশন কারেকশন কারেকশন, একদম বটম 98 টাকা। আমি কিন্তু এখানে কিনিনি। আর 27শে মে এই যে এখান থেকে একটুখানি উপরে উঠেছিল, এই যে এরকম জায়গাগুলোতে আমি একটা বক্সই করে রেখেছি। সো 27শে মেতে একটু খেয়াল করে দেখেন, 27শে মেতে আমার এখানে প্রাইসটা কোথায় ছিল। এক্স্যাক্টলি এই যে দেখেন, ভালো করে দেখাইলে আমি বুঝাতে পারবো। এই যে ডোজি ক্যান্ডেল, একটা এত বড় লম্বা ক্যান্ডেল একটা ক্রিয়েট করে ডাউন ট্রেন্ড। সো এই যে 27শে মে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে, এবং ডোজি ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডে আমরা সবাই জানি এটা রিভার্সাল। সো এই জায়গাটাতে আমি কিনে ফেলি। কিন্তু এই জায়গাটাতে কেনার পরে আমি কিন্তু কনফার্মেশনের আগেই কিনেছিলাম, বিকজ আমার এটা অনেক দিন ধরে ছিল যে আমার বটম লেভেলে হয়তো বা কিছুদিন থাকতে হবে। সো অটোমেটিক্যালি সেটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েটও হয়ে যাবে, শেষও হবে, এবং ফার্দার আমি এটাতে র্যালিও পাবো। তো ব্যাক টু চমৎকার একটা অ্যাকুমুলেশন জোন সে কমপ্লিট করে, র্যালি করে, ডাউন করে, এন্ড এগেইন সে চমৎকার এখানে আমাকে আবার সুযোগ দেয় এন্ট্রি করার। সো এই এন্ট্রি গুলোতেও আমি ধাপে ধাপে এন্ট্রি করি। সো এন্ট্রি করে একদম ডাইরেক্ট এখান থেকে 147। সো এই যে 147, আমার এখানে এক্সপেকটেশন ছিল হয়তো বা ব্রেক করে আরেকটু উপরে যাবে। সো এই জায়গাটাতে আমি সেল করিনি, যেহেতু আমাকে বছর শেষে খুব চমৎকার একটা ডিভিডেন্ড দেয়। সো ওয়েট করলাম, সে কারেকশন দিল, কারেকশন দিয়ে সে আবার সেন্টিমেন্ট ক্রিয়েট করলো, এবং এই কারেকশনটাতে আমাকে কনফার্মেশনটা যেটা দিল সেটা হচ্ছে এতগুলো রেজিস্ট্যান্স লেভেল যখন সে ব্রেক করে, তার মানে অবভিয়াসলি সে রিটেস্ট করবে। সো রিটেস্ট করে সে ভালো একটা কারেকশন দিয়েছে, অ্যাপ্রক্স সে গোল্ডেন রেশিও জোনে টার্গেট করে, দেন সে 161, দ্যাট মিনস আবার আমাকে সে 70-80 এই লেভেলটাতে দিকে শেয়ারটা যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেল, সে তার এনার্জিটা গেইন করলো। সো এখানে এসে আমি সে জন্য সেলটা করে দিলাম, যে হালকা একটু কারেকশনের ওয়েটে, যে আমি হয়তো 38-40 এই লেভেলটাতে দিকে যদি, বা 32 এই লেভেলটাতে যদি আমি পাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আবার ইনপুট নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এইটা ছিল আমার সাবমেরিনের জন্য ব্যাখ্যা। আর যদি বলেন খান ব্রাদার্সটা নিয়ে আসলে সেভাবে কোনো ব্যাখ্যা যদি বলেন, সেটা আসলে দেওয়াটা ঠিকও না, দেওয়া উচিতও না। বাট বিকজ এটা ফান্ডামেন্টালি ভেরি পুয়ার একটা শেয়ার। বাট একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এটার শুধু প্রাইস অ্যাকশন। আমি এটাতে যেটা ফলো করেছিলাম, একদম এক্স্যাক্টলি একটা ডাউন ট্রেন্ড বটম, এক্স্যাক্ট একটা প্রাইস অ্যাকশন, এই জায়গাটাতে আমি ছেড়ে দিয়েছিলাম, বিকজ এখান থেকে উঠেছিল। বাট আমি এটা দেখতে চাচ্ছিলাম যে আসলেই স্ট্রেংথ পায় নাকি এটা ফলস কারেকশন ছিল। সো স্ট্রেংথ পায়নি, এখান থেকে যে সে ট্রেনটাকে ব্রেক করে আবার নেমে আসে। এগেইন 31শে জুলাই চেক করলাম যে সেটা হায়ার হাই করে কিনা, আবার মিস করলো। দেন একেবারে যখন ফুল কারেকশন লেভেল নিচে চলে আসলো 77-78 টাকায়, এই জায়গাটাতে আমার মনে হলো যে অটোমেটিক্যালি সে একটা তার বটম লেভেল সাপোর্ট পেয়ে গেছে। সো এর নিচে সম্ভবত শেয়ারটা আর নামছে না, বিকজ যত খারাপ হোক আর ভালো হোক, প্রতিটা শেয়ারের একটা ফিক্সড একটা ভ্যালু থাকে, এর নিচে আসলে শেয়ারটা নামে না।
তো না নামার পরবর্তীতে এখান থেকে আপ করা শুরু করলো, ওয়েট করছি সে তার ট্রেন্ড লাইন ব্রেক করে কবে, ট্রেন্ড লাইন আসলেই ব্রেক করে অ্যান্ড উইথ এ ভেরি গুড ভলিউম। দ্যাটস ওয়াই আমি এখানে 105-6 টাকার দিকে কিনে নিয়েছি, বিকজ যদিও আমার এটা অনেক আগে থেকে চয়েসে ছিল, কিন্তু এই জায়গাটুকুই আমি একটু বোঝানোর চেষ্টা করি সবাইকে। সেটা হলো যখনই আপনারা শেয়ারগুলো কিনবেন বা শেয়ার নিয়ে কথা বলার চেষ্টা করবেন, তখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো এই জায়গাগুলো আসলে কেনার জন্য উপযুক্ত নয়, বিকজ এইখানে আপনার যে কোনো সময় আবার অ্যাকুমুলেশন করে নিচের দিকে চলে আসতে পারে। এই জায়গাগুলো যতক্ষণ ব্রেক করে উপরে না আসবে এবং ভালো একটা ভলিউম ক্রিয়েট না হবে, ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে শেয়ারটার জন্য। সো সেই জায়গাটুকু আমি ওয়েট করেছিলাম এবং আল্লাহ অশেষ সহায় আমাকে খুব সুন্দর একটা প্রফিট লেভেল এখান থেকে পাওয়ার একটা ব্যবস্থা করে দেন এবং আমি এখান থেকে প্রফিটটা টেকও করি। সো এখন ফার্দার ওয়েট করছি যে পরবর্তীতে যদি আরো কিছু অল্প কিছু পাই। এবং ভালো কথা, আমি ওখানে আমার যে সাবমেরিন কেবলের কথা বলেছিলাম, সাবমেরিন কেবল আমি অলমোস্ট আমার 90% যেই শেয়ারগুলো আছে সেই 90% শেয়ার কিন্তু আমি এখনো হোল্ড করছি। সো মাত্র 10% শেয়ারের আমি ক্যালকুলেশনটা করে 10% শেয়ারের আমি প্রফিট নিয়েছি। 10 না, এক্স্যাক্টলি এটা আরেকটু মানে এক্স্যাক্ট ফিগার যদি আমি বলি সেই ক্ষেত্রে হয়তো 80% হবে। সো 20% আমি এখান থেকে বিক্রি করেছি, বিকজ হাতে ক্যাশ দরকার। এবং এই যে মার্কেটগুলো যখন একটু আনসার্টেনিটি শো করে, তখন হাতে ফ্রি ক্যাশ থাকলে জাস্ট অপরচুনিটি হিসাবে এরকম ছোটখাটো কিছু শেয়ার খুব অল্প কিছু দিনের জন্য কিনে চটপট কিছু লাভ করা যায়। সো হাতে ক্যাশটা খুব ইম্পর্টেন্ট, ফ্রি ক্যাশ রাখা। দ্যাটস ওয়াই আমি এখান থেকে প্রফিটটা টেক করলাম এবং বড় একটা অ্যামাউন্ট রেখে দিয়েছি, সেটা আবার সামনের দিকে যেখানে যাবে সেখানে যেয়ে সেল করব। সেম টু সেম এখানে খান ব্রাদার্স এর জন্য করেছি উল্টা। খান ব্রাদার্স আমি 80% শেয়ার আমি সেল করে দিয়েছি, বিকজ এটা ফান্ডামেন্টালি অত স্ট্রং না, এবং 20% রেখে দিয়েছি যে এখান থেকে আমি 20% নিয়ে হয়তোবা সামনের দিকে একটু মুভ করতে পারবো। কারণ যদি দেখি মুভ করার হলো মুভ হলো, না হলে যদি সে সবচেয়ে খারাপ কি হবে, নেমে চলে আসবে, আসুক, আসলে তো আমার 100 টাকা পর্যন্ত অপশন আছেই। সো এখান থেকে আমি আরেকবার একটু অ্যাভারেজ করে এখান থেকে বেরিয়ে যাব। সো সোজা কথা, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অ্যান্ড রিস্ক ফ্রি প্রফিট টেক। সো প্রথমে আপনাকে মাইন্ডসেট করে ফেলতে হবে আপনি কতটুকু প্রফিট নিতে চান, এবং সেই অনুযায়ী যদি আপনি প্রফিটগুলো টেক করতে পারেন, দ্যাটস ইট। আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। তো এইভাবে আমি আসলে ব্যবসাগুলো পরিচালনা করার চেষ্টা করি। তো যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিওর কন্টেন্টেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার ফেসবুক, আমার ফোন নাম্বার সবকিছুই দেওয়া থাকছে। ওখানে আপনারা কমেন্ট করতে পারেন, আমার ভিডিও লিংকে কমেন্ট করতে পারেন। কোনো কিছু জানার আগ্রহ থাকলে বা কোনো কিছু বলার থাকলে আপনারা অবশ্যই বলবেন, এবং আপনাদের কমেন্ট আমি খুবই খুবই যত্ন সহকারে এবং খুব গুরুত্ব সহকারে পড়ি এবং সেই অনুযায়ী আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি। সো দ্যাটস দ্য রিজন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আনা। এবং আপনাদেরকে ছোট্ট করে একটু বলি একটা অত্যন্ত সুখবর, যেটা অলরেডি আমি দুটো ব্যাচ অলরেডি রান করছে আমার। একটা ব্যাচ শনি সোম, আর একটা ব্যাচ হচ্ছে রবি মঙ্গল। দুটো ব্যাচেই ট্রেনিং সেশন, আমি যেটা 2 মাসের লম্বা একটা কোর্স করাই। সো সেই কোর্সের কন্টেন্ট এর আগে একবার দিয়েছিলাম আমার ভিডিও কন্টেন্ট হিসেবে। সো একটা ব্যাচের ক্লাস অলমোস্ট শেষের দিকে, আমরা হয়তো নেক্সট মান্থে নতুন আরেকটা ব্যাচ শুরু করব। সো যদি কারো মনে হয় ট্রেনিং সেশনে আগ্রহী আছেন, সো কন্ট্যাক্ট করতে পারেন। ট্রেনিং সেশনের ডিটেলস আমি আপনাদেরকে তখন দিয়ে দিতে পারবো। সো ফার্দার আজকের ভিডিওটা আর বড় না করি। সো আমরা আমাদের শেয়ার বিজনেসটা একটু বুঝে, একটু খেয়াল করে, একটু বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা ব্যবসাটা করি। নিজেদের ব্যবসা নিজেরা করি, শিখে বুঝে জেনে শুনে করি। তাহলে দেখবেন দিন শেষে প্রফিট আপনার কাছেই থাকবে। লস হ্যাঁ হতেই পারে, কিন্তু সেই লসটা টেক করে এবং সেই লসটা থেকে রিকভার করার পদ্ধতিও আপনার নিজেরই জানা থাকবে। সো টিল দেন, হ্যাপি ট্রেডিং।